আসসালামু আলাইকুম। আজকে হয়তো আমার এই আইডিটা আপনারা চিনতেছেন না। আমার যে আইডি দিয়ে আমি ক্লাস নিছি কালকে, ওই আইডিটা কোনো না কোনো কারণে লাইভ করার অনুমতি দিচ্ছে না ফেসবুক থেকে, যার কারণে এটা হচ্ছে আমার বেকআপ আইডি। এটা দিয়ে আমি ক্লাস নিচ্ছি। অনেকের কাছে হয়তো নোটিফিকেশন নাও যেতে পারে, তারা একটু পরে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। আমরা প্রথমে এখন চিকেন ফিলিংটা মেক করব। তো যেই শিট আমরা ডিপ ফ্রিজে রেখেছি সেই শিট অনেক আগে বের করার দরকার নেই, অবস্থা বুঝে বের করতে হবে। যদি খুব বেশি গরম টেম্পারেচার থাকে রুমের মধ্যে, তাহলে মোটামুটি 10 মিনিট আগে বের করলেই এনাফ। আর যদি শীতের দিন হয় সেক্ষেত্রে একটু আগে বের করতে হবে। আমি শিট ধরে আপনাদেরকে দেখাবো, মানে ওটা তো একদম ডিপ হয়ে থাকে, ওটা তো ফোল্ড করা যাবে না। বের করার পর কিছুক্ষণ রাখার পরে যখন দেখবেন যে ফোল্ড করা যাচ্ছে, নড়াচড়া করা যাচ্ছে, তখন হচ্ছে শিট দিয়ে কাজ করতে হবে। আমরা প্রথমে বানাবো হচ্ছে চিকেন ফিলিং। তো চিকেন ফিলিং নিয়ে একটা কথা, সেটা হচ্ছে চিকেন ব্রেস্ট লেখা আছে 200 গ্রাম। এখন কথা হচ্ছে চিকেন ব্রেস্টটাকে নিয়ে খুব সুন্দর মতো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর হচ্ছে চিকেন ব্রেস্টটাকে আপনারা কি করবেন, 1 ইঞ্চি টাইপের একটু আদা স্লাইস, তারপর 1 কোয়া রসুন স্লাইস, একটা পেঁয়াজের অর্ধেকটা স্লাইস করে, 3-4টা গোলমরিচ খুব ভালো মতো থেতো করে, প্রয়োজন মতো লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ বসাবেন। আমি আবারও রিপিট করে দিচ্ছি, চিকেন ব্রেস্টটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো লবণ ইউজ করবেন, পরিমাণ মতো পানি ইউজ করবেন। তার মধ্যে দিবেন হচ্ছে 1 কোয়া রসুন মাঝখান দিয়ে ফেলে দিবেন, আর একটা পেঁয়াজের অর্ধেকটা মাঝখান দিয়ে ফালি করে দিবেন, মানে মোটা মোটা ফালি থাকবে আর কি। আর আদা এতটুকু একটু নিয়ে সুন্দর মতো মাঝখানে কিছুটা ফালি করে দিয়ে দিবেন। 3-4টা কালো গোলমরিচ একটু থেতো করে দিয়ে দিবেন। এতে করে হবে কি, আমরা যখন মাংসটা সেদ্ধ করব তখন মাংসের মধ্যে এই সমস্ত মশলার ফ্লেভার ঢুকতে পারবে। আমাদের কিন্তু আস্ত মশলার কোনো দরকার নেই, আস্ত মশলার ফ্লেভারটা লাগবে। যখন কিনা মাংসটা সেদ্ধ হয়ে যাবে, পানিটাকে ঝরিয়ে ফেলবেন। আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের চিকেন স্টক। আমি যে মাংসটা সেদ্ধ করে পানিটা পেয়েছি, এটা হচ্ছে চিকেন স্টক। অর্থাৎ এমন পরিমাণে পানি দিতে হবে যাতে করে মাংস সেদ্ধ হওয়ার পর কিছুটা পানি বেঁচে থাকে। রেসিপিতে লেখা আছে দেখেন, চিকেন স্টক আমাদের 150 ml লাগবে। তার মানে মাংস সেদ্ধ করার পরে ওইখান থেকে আমরা 150 ml চিকেন স্টক মেপে নিব। আমি আজকে এখানে হাফ রেসিপি করছি, পুরো রেসিপি করছি না, যেহেতু অনলাইন ক্লাস। যদি অফলাইন ক্লাস হতো বেশি পরিমাণে করতাম, স্টুডেন্টদেরকে দিতাম, টেস্ট করতে চলে যেত। কিন্তু এই অনলাইন ক্লাসে তো আসলে এত বড় রেসিপি করার দরকার পড়ে না, যার কারণে আমি হাফ রেসিপি করছি। এখান থেকে আমি হচ্ছে মেপে নিব স্টকটা, ঠিক আছে? তো এই যে চিকেনটা আমরা সেদ্ধ করেছিলাম, চিকেনটা ছেঁকে নেওয়ার পরে যে পানিটা ছিল, এটা হচ্ছে চিকেন স্টক, এটা আমাদের লাগবে। আর যে মাংসটাকে সেদ্ধ করেছিলাম, এই মাংসটাকে এভাবে শ্রেডেড করে নিতে হবে। দেখেন এখানে 100 গ্রাম আছে, শ্রেডেড করার পরে 100 গ্রাম আছে, ঠিক আছে? এভাবে শ্রেডেড করে নিতে হবে। আপনি চাইলে কাঁটা চামচ ইউজ করতে পারেন, চাইলে হচ্ছে আপনি 2 হাত পরিষ্কার হাত দিয়ে শ্রেডেড করে নিতে পারেন। এরকম খুলে খুলে নিতে হবে চিকেন ব্রেস্টটাকে সেদ্ধ করার পরে। এটুকু তো সবাই ক্লিয়ার, কারো কোনো প্রবলেম তো হওয়ার কথা না আশা করি। ফিলিংটা বানিয়ে যেহেতু ঠান্ডা করতে দিতে হয়, ওই টাইমটাতে আমরা হচ্ছে প্যাটিসের শিটটা বের করব। হ্যাঁ, আর দেখেন রেসিপিতে কোথাও কোনো আদা রসুন বাটার কথা লেখা নেই, আদা রসুন পেস্ট এটা লাগবে না। যেহেতু আপনি চিকেন স্টক ব্যবহার করছেন, এটার মধ্যে আদা রসুনের খুব চমৎকার একটা ফ্লেভার আছে। প্লাস আপনি যে চিকেনটা সেদ্ধ করেছেন আদা রসুন হচ্ছে পেঁয়াজ স্লাইস দিয়ে, তারপর হচ্ছে কালো গোলমরিচ থেতো করে দিয়েছিলেন, সেইগুলো তো আমরা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে জাস্ট পরিষ্কার স্টকটা নিয়েছি আর চিকেনটা নিয়েছি, এই দুইটার মধ্যেই কিন্তু ফ্লেভার অ্যাড করা আছে। আমাদের আর এক্সট্রা কোনো আদা রসুন পেস্ট লাগবে না। শুধুমাত্র 2-3টা এক্সট্রা উপকরণ আমি অ্যাড করব, সেটা রেসিপিতে লেখা নাই। আমার কাছে মনে হয় ওই 2-3টা জিনিস না দিলে মানে এইটার স্বাদটা পরিপূর্ণতা আসে না। সেটা হচ্ছে 1 টুকরো দারচিনি দিবেন, ছোট 1 টুকরো দারচিনি, ছোট ছোট 2 টুকরো এলাচ, আর দিবেন হচ্ছে চিকেন সিজনিং পাউডার, ঠিক আছে? চিকেন সিজনিং পাউডারটা আপনারা যে কোনো গ্রোসারি শপ, বড় বড় যে সমস্ত মুদি দোকান আছে ওইখানে আপনারা পেয়ে যাবেন। চিকেন সিজনিং পাউডার বললেই হবে। অবশ্যই প্যাকেটের গায়ে সবুজ বৃত্তাকার চিহ্ন দেখে কিনবেন, সেটা হচ্ছে হালাল চিকেন সিজনিং পাউডার।
যদি দেখেন রেড মার্ক করা তাহলে সেটা হারাম সিজনিং পাউডার, আপনারা হালাল দেখে তারপর কিনবেন। আমার কাছে যদিও এখন প্যাকেটটা নেই, আমি একবারে 3-4 কেজি এনে বক্স ভরে রাখি, নর্মাল ফ্রিজ স্টোর করতে হয়। তো আমার কাছে লাস্ট এতটুকুই আছে। আমি এটা, এই যে এটা হচ্ছে চিকেন সিজনিং পাউডার, এটা প্যাকেট খোলার পরে নর্মাল ফ্রিজে স্টোর করতে হয়, ঠিক আছে? প্যাকেট খোলার পরে নর্মাল ফ্রিজ স্টোর করতে হয়। এটা দিলে ফিলিংয়ের টেস্ট অনেক বেড়ে যায়। না দিলেও সমস্যা নেই, দিতে হবে এমন কোনো কথা নেই, এটা ম্যান্ডেটরি না, না দিলেও হবে। তো আমাদের লাগবে হচ্ছে, আমি চিকেন ব্রেস্ট এখানে শেডেড করে নিয়েছি, এখানে 100 গ্রাম, হাফ রেসিপি নিয়েছি। অনিয়ন স্লাইস অর্থাৎ পেঁয়াজ কুচি, আমরা ফুল রেসিপির জন্য 200 গ্রাম ইউজ করব, হাফ রেসিপির জন্য 100 গ্রাম ইউজ করব। লবণ 2 টেস্ট স্বাদ মতো নিতে হবে। ব্ল্যাক পেপার গুঁড়া করাটা 2 টেস্ট স্বাদ মতো নিতে হবে, আপনি চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সয়াবিন তেল 3 টেবিল চামচ টোটাল রেসিপির জন্য, হাফ রেসিপির জন্য অবশ্যই 1.5 টেবিল চামচ। তেলের পরিমাণটা খুবই কম হবে, যাতে করে আমরা যখন প্যাটিস বেক করব সাইড দিয়ে যেন এই ফিলিংয়ের তেল বের হয়ে না যায়। আর লাগবে হচ্ছে গ্রিন চিলি, এটা 2 পিস 4 পিস আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন কুচি করে ঝাল অনুসারে। মিল্ক পাউডার লাগবে 50 গ্রাম, কর্নফ্লাওয়ার লাগবে 15 গ্রাম, চিকেন স্টক লাগবে 150 ml। এটা হচ্ছে ফুল রেসিপি, আমি যেহেতু হাফ করে নিচ্ছি সব কিছু আমি হাফ করে নিব, ঠিক আছে? সব কিছু কিন্তু আমি হাফ করে নিব, আমি সব কিছুই কিন্তু হাফ করে নিব। যেখানে আমি চিকেন স্টক মেপে নিচ্ছি, আগে প্রিপারেশনগুলো আগে নিয়ে নিচ্ছি। চিকেন স্টক আমরা যেহেতু হাফ রেসিপি ইউজ করছি, আমরা এখানে 150 ml আছে, তো 75 গ্রাম নিতে, 75 ml নিতে হবে। 80 হয়ে গেছে, থাক। এই স্টক একটু কম বেশি কোনো ব্যাপার না, কারণ এটা তো আপনি চুলায় নেড়ে নেড়ে এটাকে হচ্ছে করে ফেলবেন, শুকিয়ে ফেলবেন, একটু আঠালো ভাব করে আনবেন। হ্যাঁ, তো এটা কম বেশি বুঝে শুনে দিতে হয়। মাপ দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এই ঝাল খাবারের আইটেমগুলো না একটু বুঝে শুনে দিলে ভালো হয় আর কি। আমাদের মিল্ক পাউডার হাফ রেসিপির জন্য লাগবে হচ্ছে 25 গ্রাম, তো এখানে আমি 25 গ্রাম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোয়াইট চিকেন ফিলিং, খুবই মজার একটা ফিলিং। আমি এটার মধ্যে চিকেন সিজনিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, চিকেন সিজনিং পাউডারটার মধ্যে কিন্তু লবণের একটা ভাব থাকে, অতএব যখন আপনারা চিকেন সিজনিং পাউডার দেওয়ার পরে কোনো কিছু তৈরি করবেন তখন লবণের পরিমাণটা চেখে দেখে তারপর দিবেন, আগের থেকেই অতিরিক্ত লবণ দেওয়ার দরকার নেই। আপনার মাংসটা আমরা সিদ্ধ করেছি লবণ দিয়ে, স্টকে লবণ আছে, সব কিছু বুঝে শুনে আপনাদের ব্যালেন্স মতো আপনারা লবণ অ্যাড করবেন। আর হচ্ছে আমাদের লাগবে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার পুরো রেসিপির জন্য আমাদের লেগেছিল, মানে লাগবে হচ্ছে 15 গ্রাম। এখানে আমি মোটামুটি 7 গ্রামের মতো নিয়ে নিচ্ছি হাফ রেসিপির জন্য। হ্যাঁ, পাঁচ কেন, 7 হয় না তাড়াতাড়ি। যদি ফিলিং বানাতে গিয়ে দেখেন যে স্টকে শর্ট পড়ছে, আরেকটু স্টক হলে হয়তো আপনার ভালো হতো, আরেকটু স্টক অ্যাড করে দিবেন, এটা বাড়ানো কমানো যায়, কোনো প্রবলেম নেই, এটা বাড়ানো কমানো যায়। এবার এটার সাথে আমি গোলমরিচের গুঁড়াটা অ্যাড করব, যাতে করে পরে আমাদের ঝামেলা না হয়। আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। ঠিক আছে, এখানে মোটামুটি আমি 1/4 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে রাখি। যদি আমার মনে হয় যে টেস্টে আমার আরও কিছুটা লাগছে, তখন আরও কিছুটা আমি অ্যাড করব, আগেই অ্যাড করব না, যেহেতু চিকেন সিজনিং পাউডার এখানে দেয়া আছে, স্টকের মধ্যে লবণ আছে, একটু বুঝে শুনে দিলেই হবে।
এই যে আমাদের পেঁয়াজ মরিচ কুচি করে নেওয়া। আর এখানে আমি বলেছি রেসিপিতে লেখা নাই, কিন্তু কয়েকটা উপকরণ আমি হচ্ছে অ্যাড করি পার্সোনালি। সেটা হচ্ছে যেহেতু আমাদের ফিলিং অল্প, আমি জাস্ট এরকম ছোট্ট 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আর ছোট্ট 2 টুকরো মানে মিডিয়াম সাইজের 2 টুকরো এলাচ দিয়ে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। চুলায় যে কি কেরামতি দেখাবে আল্লাহ জানে, এটা তো মাঝে মাঝে আবার দেখি ইদানিং বন্ধ হয়ে যায়। ঠিক করে নিয়ে আসলো, তারপর এরা কি অবস্থা। মৃত্তিকা বিশ্বাস, সাহেব কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো আপু? রেসিপিতে যেই পেঁয়াজটা লেখা আছে, ঠিক আছে, যেমন আমি হাফ রেসিপির জন্য হাফ পেঁয়াজ নিয়েছি, অর্থাৎ হাফ মেজারমেন্টের পেঁয়াজ নিয়েছি। যেটাই রেসিপি ফলো করেন না কেন, পেঁয়াজ অর্ধেকটা প্রথম অংশে দিতে হবে ফ্রাই প্যানে, একটু সফট হয়ে আসলে চিকেনটা দিয়ে ভাজতে হবে, তারপর নেক্সট অংশে আবার দিতে হবে। কারণ এই ফিলিংগুলোতে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি টাইপের থাকতে হয়, একদম গলিয়ে ফেলতে হয় না, তাহলে প্যাটিসটা খেতে অনেক মজা লাগে। এই যে এলাচ আর দারচিনি দিচ্ছি না, এটা কিন্তু অবশ্যই ফিলিংটা যখন তৈরি হয়ে যাবে তখন তুলে ফেলে দিতে হবে, কোনো আস্ত জিনিস এর মধ্যে রাখা যাবে না। ইন্ডাকশন বাবা প্লিজ তুমি আজকে বন্ধ হইও না। এই যে অর্ধেকটা পেঁয়াজ আমি এটার সাথে দিয়ে দিচ্ছি, যখন একটু নরম হয়ে আসবে তখন চিকেনটা দিয়ে ভেজে আর অর্ধেকটা আমি দিব, যাতে করে আমাদের একদম লাস্টে নামানোর পরে পেঁয়াজটা যেন ক্রাঞ্চি মুডে থাকে, অর্থাৎ একদম গলেও যাবে না, একদম কাঁচাও থাকবে না। আর তেলের পরিমাণ দেখতে পাইছেন খুবই কিন্তু কম। হ্যাঁ, তাহলে আমি এক্সট্রা কি কি অ্যাড করছি আরেকটু বলে দিই। এক্সট্রা হচ্ছে দারচিনি এলাচ অ্যাড করেছি আর চিকেন সিজনিং পাউডার, এছাড়া কিন্তু এক্সট্রা আমি কিছুই অ্যাড করি নাই। আর চিকেনটা কিভাবে সেদ্ধ করতে হবে ওটাও বলে দিছি। চিকেনটা সেদ্ধ করার সময় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, যাতে করে ছেঁকে নেওয়ার পর আমাদের চিকেন স্টকটা অবশিষ্ট থাকে, কারণ চিকেন স্টকটা আমাদের লাগবে। আর পর্যাপ্ত পরিমাণ লবণের কথা তো বলেছি। আর লাগবে হচ্ছে মোটা, এই যে বন্ধ হয়ে গেছে রে, মোটা স্লাইস করে নেওয়া একটু পেঁয়াজ, মোটা স্লাইস করে নেওয়া সামান্য একটু আদা, মোটা স্লাইস করে নেওয়া সামান্য একটু রসুন, আর 3-4টা কালো গোলমরিচ থেতো করে নেওয়া। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে স্টকটা থেকে রাখবেন, আর মাংসটাকে নেবেন আর আস্ত মশলাগুলোকে ফেলে দিয়ে মাংসটা শ্রেডেড করে নিতে হবে। এই দুষ্টু বাচ্চাগুলো আসলেই কেমন জানে, আমি ফিলিং বানাইতেছি, ফিলিং এর দিকে মন নাই, এরা আছে ফ্রাই প্যান নিয়ে। আপনারা অনেক দুষ্টু আসলে। এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি।
এখন বাদ বাকি পেঁয়াজ আর এইটা মরিচটা আমি যে তেল দিচ্ছি, হ্যাঁ এতই কম দিচ্ছি যেটা আমি ভাবতেই পারতেছি না ভালো মতো। এবার চুলার হিটটাকে কমিয়ে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমাদের স্টক আর একটু লাগবে, হ্যাঁ আর একটু লাগবে স্টক, এটা বুঝে দিবেন, কারণ একটু তো জাল হতে হবে চুলায়, একদম তো এইভাবে নামানো যাবে না, তাই না? আমাদের ফিলিংটা প্রায় রেডি, এরকম একটু আঠালো আঠালো রাখতে হবে। হ্যাঁ ভয়ের কিছু নেই, কারণ আমাদের চিকেনটা তো সেদ্ধ করা, হ্যাঁ যেটা কাঁচা থাকবে বা কিছু এই টাইপের ভয় পাওয়ার কিছু নাই, চিকেনটা তো আমাদের সেদ্ধ করা ছিল। এই যে দেখেন পেঁয়াজগুলো ক্রাঞ্চি টাইপের আছে, কিন্তু কাঁচা না আর কি। এবার আমরা কি করব, এই যে আস্ত মশলাগুলো তুলে ফেলবো, এটা আর লাগবে না আমাদের। এখন কথা হচ্ছে, অনেকে এটাকে খুলে রেখে ঠান্ডা করতে চাইবেন, যে তাড়াতাড়ি ঠান্ডা হোক। এই ভুলটা করবেন না, যেহেতু এখানে আমরা মিল্ক পাউডার দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা কিন্তু উপরে শক্ত একটা আবরণ পড়ে যাবে। এর জন্য কি করবেন, প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফেলবেন।
প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ঠান্ডা করতে দিবেন, ঠিক আছে? খোলা রাখলে কিন্তু উপরে একটা আবরণ পড়ে যাবে। সমস্যা নেই আপু, লেট হলেও সমস্যা নেই। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, কখন নেট লাইনের কি হয় না হয় এটা তো কেউ বলতে পারবে না, তাই না? অথবা আমার আইডি হয়তো ডিঅ্যাক্টিভ হয়ে যাইতে পারে কোনো না কোনো কারণে, হয়তো কোনো সমস্যার কারণে আইডি হ্যাকও হয়ে যাইতে পারে। এই জন্য আপনারা কি করবেন, ক্লাসগুলো দ্রুত দেখে ফেলবেন, দেখে নোট করে ফেলবেন, ঠিক আছে? ওই যে রেকর্ড থাকবে, আজীবন রেকর্ড থাকবে, আমি পরে দেখব, এই টাইপের মনোভাব না রেখে ক্লাসগুলো দেখে সুন্দর মতো নিজের নিজে নোট করে ফেলবেন, আর পারলে তাড়াতাড়ি বাসায় ট্রাই করে ফেলবেন। কারণ ইন্টারনেট মাঝে মাঝে যেই ভেলকি দেখায়, অনিশ্চয়তা। আপু নাম্বার আজকে দিয়ে দিব, আজকে ইন ডিটেলসে সবকিছু দিয়ে দিব, আজকে ক্লাস শেষ তো টেনশন করবেন না আপু, সবকিছুই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্রোজেন শীট বের করে, কি ব্যাপার নেটওয়ার্ক কি দুর্বল নাকি? ফ্রোজেন শীট বের করে প্যাকেটের মধ্যেই রাখা যাবে না, শক্ত থাকতে থাকতে ওটা বের করে ফেলতে হবে, ঠিক আছে? এরকম একটু ময়দা ডাস্ট করে শক্ত থাকতে থাকতে বের করে ফেলতে হবে, না হলে কিন্তু আমরা সবাই জানি ফ্রোজেন জিনিস থাকলে প্যাকেটের সাথে কিন্তু লেগে যাবে। হ্যাঁ, প্যাকেটগুলো রেখে দিই, পরে কাজে লাগবে। এই যে একদম কিন্তু ফ্রোজেন অবস্থায় আছে। আমি জাস্ট চারটা বেক করে দেখাচ্ছি। আমার বড় ওভেনটা এখন আমি অন করব না, ছোট ওভেনেই চারটা আমার ধরে একটা ট্রেতে, ওটাই করে দেখাবো। আর এটা দিয়ে আপনারা চাইছিলেন কিছু একটা করে দেখাই, আচ্ছা দেখাচ্ছি, এটা দিয়েও কিছু করে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এটাও বের করে রাখছি।
এটা আদৌ আমার ট্রের মধ্যে ধরবে কিনা আমি জানি না, আর লেয়ারগুলো আপনারা বুঝতে পারছেন কিনা তাও জানি না। এবার আমরা জাস্ট ওয়েট করব এটা নর্মাল টেম্পারেচার আসা পর্যন্ত। নর্মাল টেম্পারেচারে তাড়াতাড়ি চলে আসে, সমস্যা হয় না। তো ক্লাসটা আমাদের কালকেই শেষ হয়ে যেত জানেন। জাস্ট এই ফ্রোজেনটা আপনারা কিভাবে কি করবেন এটা দেখানোর জন্য মূলত আজকে আবার লাইভ আসে, নাহলে ক্লাস কালকেই শেষ হয়ে যেত। এই ফাঁকে আমি হচ্ছে একটা ডিম ফেটে নেব। আপু একটা কেকের ক্লাস, হ্যাঁ সামনের সপ্তাহে হবে। সবগুলো ক্লাস পেন্ডিং ছিল যে প্রতি সপ্তাহে একটা নিয়ে নিয়ে শেষ করবো আপু। ওটা সামনের শুক্র শনিবার হবে ইনশাল্লাহ। যেগুলো ক্লাস পেন্ডিং রেখেছি সবগুলো শুক্র শনিবার করে নিয়ে নিয়ে শেষ করে ফেলবো, না হলে তো নতুন ক্লাস দিতে পারতেছি না। কালকে আমি কয় হাজার ভাঁজ দিছিলাম, এত লেয়ার আসছে বলার বাইরে। আমি গল্প করতে করতে মনে হয় অতিরিক্ত ভাঁজ দিচ্ছি। কতগুলো ভাঁজ দিছিলাম আমার লাইভ কালকে দেখতে হবে। যত সুন্দর ফোল্ডিং হবে প্যাটিস তত সুন্দর হবে। এখন যদি আপনাদের হাতে বেলতে গেলে যদি মার্জারিন বের হয়ে যায় সেটা হচ্ছে আলাদা কথা, এখন বের হয়ে গেলে তো ঝামেলা। আপু আসসালামু আলাইকুম, বেকিং ট্রেগুলো কোথায় পাবো? যে কোনো বেকারি শপেই পেয়ে যাবেন আপু, যে কোনো বেকারি শপে পেয়ে যাবেন। এটা আমি পারতাম যখন ফিলিং বানাইছি তখন বের করে রাখতে, বাট দেখা গেল চুলার সাইডে রাখলে অনেক তাড়াতাড়ি নরম হয়ে যেত, আমি কাজ করতে পারতাম না। আপু এটা কি ফিলিং দিয়ে একবারে ফ্রোজেন করা যাবে? আপু ফিলিং দিয়ে ফ্রোজেন না করাই ভালো, কারণ ফিলিং ফ্রোজেন করলে না ওটার টেস্ট ভালো আসে না আপু। হ্যাঁ, ফিলিং ফ্রোজেন করলে টেস্ট ভালো আসে না ওটার। এমনি তাড়াতাড়ি হয়ে যায়, আজকে দেরি করতেছে। কারো কোনো প্রশ্ন থাকলে কালকের ক্লাস আজকের ক্লাস মিলে করতে পারেন, কারণ এখন একটা মোটামুটি একটা বিরতি টাইমই বলতে পারেন। এটা নর্মাল টেম্পারেচারে আসবে, তারপর বেকিংয়ে দিব। আমি ওভেনে দেয়া পর্যন্ত লাইভে থাকবো,
ওভেন থেকে নামানোর পর ফাইনাল আউটকামটা হয়তো আপনাদেরকে আমি ভিডিও করে গ্রুপে আপলোড করব, কারণ অতটুকু টাইমের জন্য নেক্সট আবার লাইভে আসার কোনো প্রয়োজন আমি মনে করি না। ঠিক আছে? আর প্যাটিস শিটগুলো আপনারা 6 মাস পর্যন্ত স্টোর করতে পারবেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্যাটিস শিট ডিপে 6 মাস পর্যন্ত স্টোর করতে পারবেন, কিচ্ছু হবে না। ঠিক আছে? কিচ্ছু হবে না। আমি 1 বছরের শিট দিয়েও কাজ করেছি, কিছুই হয় না শিট। প্রত্যেকটা শিট খুব সুন্দর থাকে। আর সবচেয়ে বড় কথা, ওয়েল অর্গানাইজ করে রাখতে হবে। শিটগুলো যখন আমরা বেলি, যখন আমরা ফ্রোজেন করি, তখন কিন্তু সফট অবস্থায় থাকে, মোটামুটি সফট থাকে। তো সেটাকে যদি আপনি তেরা বেঁকা করে ফ্রিজে রাখেন, তাহলে কিন্তু জমবে ওই তেরা বেঁকা হয়ে। ঠিক আছে? এজন্য দেখেন প্রত্যেকটা শিট কিন্তু সমানভাবে একসাথে বিছাইছি আমি, একটাও কিন্তু তেরা বেঁকা নেই। এখন যদি আপনি নরম অবস্থায় ফ্রিজে তেরা বেঁকা করে রাখেন, তাহলে কিন্তু সবগুলো শিট তেরা বেঁকা হয়ে থাকবে। আপনার কাজ যখন করবেন তখন নিজেরই বিরক্ত লাগবে। দেখেন প্রত্যেকটা শিট সুন্দর করে আছে এখন, তাই না? এই যে নরম হয়ে গেছে প্রায়। প্রত্যেকটা শিট সুন্দর করে একটার উপর একটা রেখে সোজাভাবে এরকম ফ্রিজে রাখবেন। জমে যাওয়ার পরে আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট জমার আগে আপনি সুন্দর করে রাখবেন। ঠিক আছে? কমার্শিয়াল কাজের জন্য বেলুনটা কত সাইজ, লম্বা ও চওড়া কতটুকু নিলে কাজের সুবিধা? আপু, চওড়ার কোনো মাপ নেই, লম্বার মাপ হচ্ছে 18 ইঞ্চি, 18 থেকে 20 ইঞ্চি। ঠিক আছে? কেকের ক্লাসে রেজিস্ট্রেশন করা যাবে? হ্যাঁ, যাবে। আপু, এই শিট দিয়ে কি অন্য কিছু বানানো যাবে? হাজার হাজার জিনিস বানানো যাবে। ইউটিউব সার্চ দিবেন, দেখবেন জিনিসের অভাব নেই। শুধুমাত্র শিটটাই হচ্ছে মেইন। আপনি শিট বানাইতে পারলে সব বানাইতে পারবেন। শিট দিয়ে দুনিয়ার কিছু বানানো যায়, কোনো সমস্যা হয় না। এই শিট দিয়ে ক্রিম রোল বানানো যায়, এই শিট দিয়ে ক্রিম পাফ বানানো যায়, এই শিট দিয়ে মিলিফিলি বানানো যায়। ঠিক আছে? এই শিট দিয়ে ফ্রুট পাফ বানানো যায়, চিজ স্ট্র বানানো যায়, অনেক কিছু বানানো যায়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ প্যাটিস শিট বা প্যাটিস শেফ, এগুলো লিখে সার্চ দিলে অনেক কিছু আসবে। আপু, মেহেদি হাতে দিয়েছিলেন কেন? এটার জন্য বলতেছেন? এটা আমার সব বিড়ালের আঁচলের দাগ। এখানে বুক ফোল্ড দেখাইছেন লম্বালম্বি ভাবে, গোল ভাবে করলে কিভাবে করবো আপু? এটা গোল করে করার কোনো চান্স নেই। আপনি গোল করে কাটবেন, আপনি যদি কাটেন পরে গোল করে কাটবেন, বাট গোল করে বুক ফোল্ড করার কোনো সিস্টেম নেই। এটা সিস্টেমটাই আপনাকে চৌকে করে করতে হবে অথবা লম্বাটে করে করতে হবে। মার্জারিন কতদিন ভালো থাকে? কালকে বলে দিছি আপু, মার্জারিন 1 বছরও কিছু হয় না নর্মাল ফ্রিজে রাখলে। আরেকটু হইতে হবে, মনে হচ্ছে এটা বাতাস করি তাড়াতাড়ি হয়ে যায়। মেহেদি দিয়ে আসছে ও নাজিয়া আপু। মেহেদি আমি তো নেই না, আমার মেয়ে নিছিল। মেহেদিটা খুব ভালো, কিন্তু বের হইতে অনেক ঝামেলা হয়েছে। মেহেদিটা খুব ভালো, কিন্তু প্রেস করে বের করতে ও অনেক বিরক্ত বোধ করছে। মেহেদিটা অনেক ভালো। আর আপনার লুসিয়াস কি যেন আপনার পেজের নাম, আপনার ভিডিওটা আমার ফোনে আছে, আমি হয়তো কালকে আপলোড করব, কারণ ওই যে নেট ছিল না তো, 2জন ভিডিও আটকে ছিল, 2জন আপু। আফরিন সুলতান আপু, ডোনাটের ক্লাস নেন? হ্যাঁ, ডোনাটের ক্লাস রেকর্ড আছে, করতে পারেন। ডো আপনি হাত দিয়েও করতে পারবেন, মেশিন দিয়েও করতে পারবেন। মেইন কথা হচ্ছে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করতে হবে। হ্যাঁ, মাথা তো কেটে নিছেই। ও যে পণ্ডিত মেহেদি দেয়াতে, ও আবার মাথা কাটবে না? ভাই তাড়াতাড়ি ঘরে, আমার কাজ আছে অনেক। আচ্ছা, ওভেন টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? ওভেন টেম্পারেচার 180 ডিগ্রি, বেকিং টাইম 20 মিনিট। 20 মিনিটেও যদি দেখেন কালারটা ভালো আসে নাই, তাহলে আরও কয়েক মিনিট আপনারা বাড়িয়ে দিতে পারেন। ওভেনের মিডিলটাকে দিয়ে বেক করতে হবে এবং আপ ডাউন হিট অন থাকতে হবে। ক্লিয়ার সবাই?
ওভেন টেম্পারেচার 180 ডিগ্রি। প্রথমে আপ ডাউন হিট অন করে ওভেনটাকে প্রিহিট করে নেবেন 10 মিনিট। তারপর এটা বেকিং করবেন 20 মিনিট। আপ ডাউন হিট অন করেই 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করবেন। যদি দেখেন 20 মিনিটেও কালার আশানুরূপ আসেনি, তাহলে আরও কয়েক মিনিট আপনি বাড়িয়ে দিতে পারেন। নর্মাল হবে কিভাবে? আমি রুমের মধ্যে 2টা এসি সাইড আর রুম একদম বরফ বানায় রাখছি। এরকম সফট মুডে আসতে হবে, এটা যেমন চলে আসছে এরকম সফট মুডে আসতে হবে। আপনার বুদ্ধিতে কি বলে আপু, বাটার দিলে কখনো প্যাটিসের পাফিনেসটা আসবে যেটা মার্জারিনে আসবে? মার্জারিনটা কেন ব্যবহার করা হয় আর বাটার কোন কাজে লাগে? আপনি আমাকে একটু বোঝান, তাহলে আমি আপনাকে উত্তর দিচ্ছি। তারপরে বাটার ব্লক দিয়ে এটা হবে না আপু, এটা অবশ্যই মার্জারিন ইউজ করতে হবে, কারণ মার্জারিনের কাজ হচ্ছে এটা পাফ তৈরি করা। আপনারা আমার উপর রাগ করতেছেন, এত টাইম নিচ্ছে দেখে? রাগ করেন না, এই তো হয়ে যাবে তাড়াতাড়ি। মার্জারিন সমস্ত অনলাইন পেজে পাওয়া যায়, আপনারা যে কোনো পেজ থেকে নিতে পারেন। এখন যদি বলেন যে আমি যার কাছ থেকে নেই তার নাম্বার দিতে, হ্যাঁ দিয়ে দিব। আমি ক্লাসটা শেষ হোক, আমি একটা পোস্টের মাধ্যমে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এবং মার্জারিন শিটগুলোর নাম লিখে দিব, ঠিক আছে? আর কত দেরি পাঞ্জিরি? হ্যাঁ, আপনি জানেন না দেখে আমি আপনাকে ওইভাবে বুঝাইছি। যন্ত্রণায় পড়লাম আজকে। আমি আরো ঝামেলা হবে দেখে চুলার পাশে বের করি নাই, কারণ চুলার পাশে বের করলে হিটে মার্জারিন ভেতর থেকে সফট হইতে থাকে, বেশি ঝামেলা হয়ে যায়। দেখাইছি শীট কিভাবে রেডি হবে, এরকম নরম হইতে হবে, নরম না হলে আপনি ফোল্ড করতে পারবেন না, তো ভেঙে যাবে। যেগুলো নরম হয়েছে এটা দিয়ে আমি কাজ করে ফেলতেছি, এরকম সফট হইতে হবে, না হলে ফোল্ড করতে গেলে ভেঙে যাবে আপু। বানানো থাকলে পছন্দ মতো যে কোনো কিছু বানানো যায়, যে একটু চিনি দিয়ে দিচ্ছেন ভেতরে। সবচেয়ে ভালো হয় চিনি দেওয়ার আগে একটু ডিম ব্রাশ করে দিলে। এই তো হয়ে গেছে, ক্লাস শেষ।
চিনি, একটু দারচিনির গুঁড়া দিয়ে এটাকে বেক করা যায়। আর যে নিমকি টাইপের গুলা কালকে ফ্রিজে রাখতে দেখলেন না, ওগুলাকে নর্মালভাবে বেক করলে নিমকি টাইপের হয়ে যায়, সুন্দর ফ্লাফি হয়ে যায়, ভালো লাগে। সব কিছুই দেওয়া যাবে যেটা মনে চায়। আমি তো জাস্ট এটা অকাজ করার জন্য করতেছি, আপনারা দেখতে চাইছিলেন যে কিছু বানানো যায় কিনা তাই। এটা আরো চিকন চিকন করে কেটে চিজ স্ট্র বানানো যায়। আপনারা ইউটিউব সার্চ করে শেপগুলো দেখে নিতে পারেন, যেহেতু আমার ক্লাস কন্টেন্ট ওটা ছিল না তাই আমি দেখালাম। এই যে সফট হয়ে গেছে দেখেন, এখন কাজ করা যাবে। ভালো আছি, আপনি কেমন আছেন? এক একটা প্যাটিসের মধ্যে মোটামুটি 20 থেকে 25 গ্রাম করে ফিলিং যাবে, ঠিক আছে? এক একটা প্যাটিসের মধ্যে মোটামুটি 20 থেকে 25 গ্রাম করে ফিলিং যাবে। হ্যাঁ, খিচুড়ি ক্লাস কাল নিব।
একটা ট্রায়াঙ্গেল ফোল্ড করে দেখাই, না হলে আমার ইসে জায়গা হচ্ছে না, আমার ট্রেতে জায়গা হচ্ছে না। হ্যাঁ, একটা আমি ট্রায়াঙ্গেল করে দেখাই। এই সাইডটা যে ডিম ব্রাশ করলাম এখানে হালকা হাতে এভাবে একটু প্রেস করে দিবেন, ভেতরে প্রেশারাইট হয়ে তারপর পাফ চলে আসবে। খুব বেশি প্রেশার দিবেন না, হালকা হাতে এরকম একটু প্রেশার দিয়ে দিবেন। লম্বাই করতে হবে আমার আরেকটা। না, লম্বাগুলো সাইড বন্ধ করবেন না। আমার কাছে এই শেপের চেয়ে গোল শেপটা বেশি সুন্দর লাগে, একদম রোলের মতো হয়, খুব ভালো লাগে দেখতে। আপনাদের ইচ্ছা মতো শেপ আপনারা দিতে পারবেন। যদি মনে করেন রাউন্ড করে করবেন সেক্ষেত্রে রাউন্ড কাটার দিয়ে শীট কেটে ফ্রোজেন করে ফেলবেন। হ্যাঁ, মার্জারিন কিনে এনে নর্মাল ফ্রিজে রাখবেন। আমি কিন্তু এই কাজগুলো করতে করতে ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিছি। হ্যাঁ, আমি এখন লাইভটা কেটে দিব। বেক হবার পরে ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কারণ ওই 1 মিনিটের লাইভে আসার কোনো মানে হয় না। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এতক্ষণ তাহলে কি বললাম ওভেন নিয়ে, যে এত দুনিয়ার কথা বললাম, কই ছিলেন আপনি বলেন? একটা ক্লাসের মধ্যে একটা কথা যদি 10 বার রিপিট করতে হয় তাহলে তো ক্লাসে অন্য যারা মনোযোগী আছে তারাও অমনোযোগী হয়ে যাবে। তিল কিন্তু অপশনাল, চাইলে কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন। মার্জারিন শিট কোথাও পাচ্ছি না, মার্জারিন শিটের আকাল পড়ে মাঝে মাঝে, কয়দিন পরে আবার পাবেন ইনশাল্লাহ, দেখা যাবে।
সব পেজে এখন মার্জানি শীট রাখার কথা, রাখি, আপনারা খোঁজ করলেই পাবেন। কোন ব্র্যান্ডের ওভেন কত লিটার বেকিং এর জন্য ভালো? আপনার বাজেট অনুসারে যে ওভেন কিনবেন সেইটাই ভালো। সব ওভেনের একই কাজ, বেকিং করা। ঠিক আছে, ভাগ্য ভালো হলে ভাগ্যে ভালোটা মিলে যাবে, আর ভাগ্য যদি খারাপ হয়, ইলেকট্রনিক্স জিনিস বলে কথা, খারাপও হতে পারে, তাই না? আপনার বাজেটের মধ্যে যেইটা ভালো মনে করেন সেইটাই কিনে নিতে পারেন, যে কোনো ব্র্যান্ড কিনতে পারেন। এটাই কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এটাই কিনতে হবে, এটা ছাড়া হবেই না, এই টাইপের কিছু না। তবে যেই ওভেনই কিনেন না কেন, কিনলে মিডিয়াম সাইজটা কিনবেন। একদম ছোট সাইজ কিনলে পরবর্তীতে ঝামেলা পোহাইতে হয়, কারণ সবসময় তো মানুষের কাজ ছোট পরিসরে থাকে না, বড় পরিসরেও তো হইতে পারে, তাই না? করিস না, পড়াটা কেন হচ্ছিস তুই? তাহলে আর কি, এখন আর লাইভে থেকে কি করব? শেলি আপু, আপনার কপালেই মনে হয় মার্জারিন শীট নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসে হয়তো আমি দুষ্টামি করছি, কেউ মাইন্ড করবেন না। আর শীট বানাইতে পারলে শেফ দেওয়া কোনো ব্যাপার না, আপনারা যে কোনো শেপে যে কোনো কিছু বানাইতে পারবেন, ঝাল বানাইতে পারবেন, মিষ্টি জিনিস বানাইতে পারবেন, সব কিছুই বানাইতে পারবেন। যারা আমার কাছে হচ্ছে ব্রেড বানের ক্লাস করছেন কিংবা অন্যান্য ক্লাস করছেন, কোনো কোনো ক্লাসে দেখবেন আপনাদেরকে আমি পেস্ট্রি ক্রিম শিখাইছি। পেস্ট্রি ক্রিম দিয়ে উপরে ফ্রুট দিয়ে ফ্রুট পাফ বানিয়ে ফেলতে পারেন, এটার অভাব নেই, এটার শেপের অভাব নেই, নামেরও অভাব নেই। তবে মেইন হচ্ছে চিকেন প্যাটিসটা বেশি চলে, যার কারণে এই ক্লাসে শুধু চিকেন প্যাটিসটাই দেখাইতে চাইছি আমি। আমার অন্য একটা ক্লাস আছে যেটাতে অনেকগুলো আইটেম দেখানো আছে, ওটা হচ্ছে ইনস্ট্যান্ট পাফ ডো, এরকমই ডো, এটা দিয়ে দেখানো আছে। তখন হচ্ছে আমার সাথে আমার ছোট ভাই ক্লাস নিত, আপনারা অনেকেই চিনেন, আমার সাথে তানভীর ক্লাস নিত তখন। তো আমি সাইডে ছিলাম, ও ক্লাস নিয়ে দিছিল আর কি। আমি এগুলো বেলাবেলির কাজ তখন করতাম না। এই রিসেন্ট হচ্ছে কিছুদিন, মানে কয়েক মাস যাবত আমি হচ্ছে এই কাজ শুরু করছি, মানে জাস্ট শিট সেলিং এর জন্য। আগে আমি এইগুলা কাজ করতাম না, এগুলা কাজ তানভীরই করতো। আমার এখানে ক্লাস হলে তানভীরই নিত ক্লাস, এটা ছোট ভাইটার ক্লাস নিত এটা। কারণ তখন আমি একটু গুলুমুলু ছিলাম, তো আমি এগুলা কষ্টের কাজ খুব কম করতাম। ঠিক আছে, সবাই থাকেন, আমি বেকিং করে ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আর কোথাও কোনোরূপ কোনো বুঝতে প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবেন। আমি হচ্ছে আজকে রাত 11টার মধ্যে আপনাদেরকে যেখান থেকে আমি মার্জানি শীট কিনি অথবা অ্যাভেলেবেল যে সমস্ত পেজে আপনারা শীট পাবেন, ওই সমস্ত পেজের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। প্লিজ এটা ভাববেন না যে আমি এটা নিয়ে বিজনেস করতেছি, আমি এগুলোর বিজনেস অনেক আগেই ছেড়ে দিছি। যেই পেজগুলোতে আপনারা পাবেন ট্রাস্টেবল পেজ, ওই পেজগুলোর লিঙ্ক আমি শেয়ার করতে পারি। আর আমি পার্সোনালি যেই ভাইয়াটার কাছ থেকে নেই, ওর নাম্বার শেয়ার করতে পারি। এছাড়া এর বাইরে আর আমি কিছু করতে পারবো না আসলে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ সবাইকে।